সে দিনটা এখনো তার ভালো করেই মনে আছে। অনেক ভেবেচিন্তে মিউজিয়ামের একটা ঘর তখন তারা পরস্পরের সঙ্গে দেখা করবার জন্য ঠিক করে নিয়েছিল। কলেজে দেখা হলেও কথা বলা সমীচীন নয়, তাই সময় ও সুবিধা হলেই একজন আর একজনের জন্য এই ঘরটিতে এসে অপেক্ষা করত। মিউজিয়ামে সেটা পাথরের নমুনার ঘর। তাদের জীবনের অনেক উদ্বেল মুহূর্তের সাক্ষী এই ঘর। বারবার পৃথিবীর নিদারুণ চাপে, বারবার সর্বনাশা প্রলয়ের আগুনে যত মাটি নিঃশেষিত দগ্ধ হয়ে আশ্চর্য পাথর হয়ে গেছে, গ্রহলোক থেকে যত জ্বলন্ত উল্কাপিণ্ড তার কলঙ্কাবশ পৃথিবীতে ফেলে গেছে, সে ঘরে তারই নিদর্শন সঞ্চিত। সেদিন মল্লিকাকে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। বিশাল ঘরের সব কটা নিদর্শন 2-3 বার ঘুরে দেখেও আর সময় ফুরোতে চায়নি। নির্দিষ্ট সময়ের অনেক পরে শশীভূষণ ঘরে ঢুকেছিল। তার মুখ দেখেই মল্লিকার যেন কিছু বুঝতে আর বাকি থাকে। তবু সে এ হতাশাকে আমল দিতে চায়নি। খানিকক্ষণ কেউই কোনো কথা বলেনি। নিঃশব্দে একটু ঘুরবার পর মল্লিকাই আর থাকতে পারেনি। সমস্ত সংকট জয় করে নিজেই বলেছে। কি বললেন? মা। শশীভূষণ যেন চমকে গেছে একটু। তারপর চুপ করে মুখ ফিরিয়ে বলেছে, মাকে কিছু বলিনি এখনো। মল্লিকা স্তব্ধ হয়ে গেছে একেবারে। শশীভূষণই আবার ক্লান্ত হতাশ স্বরে বলেছে, মার শরীর খুব খারাপ। আজই দেহঘরে যাচ্ছেন, কিছুদিন চেঞ্জের জন্য। অনেকক্ষণ, প্রায় 1 যুগ স্তব্ধ হয়ে থাকবার পর মল্লিকা অর্ধস্ফুট স্বরে জিজ্ঞাসা করেছে, তুমিও যাচ্ছ নাকি? একটু ইতস্তত করে শশীভূষণ বলেছে, মা যেতে বলেছেন। তাছাড়া ভাবছি যা কিছু বলার সেখানে বললেই সুবিধে হবে। মল্লিকা আর কোনো কথা বলেনি। সে যেন বুঝতে পেরেছে সমস্ত প্রশ্নের প্রয়োজন তখনই শেষ হয়ে গেছে। শশীভূষণই খানিক বাদে বলেছে, আমি না বললেও বাড়ির সবাই জানে, মাও জানেন। এই কথারও কোনো উত্তর দেওয়ার প্রবৃত্তি মল্লিকার হয়নি। একান্তভাবে ছোট্ট একটা উল্কাপিণ্ডের নমুনার দিকে মনোনিবেশ করে সে নিজেকে সংযত করবার চেষ্টা করেছে। শশীভূষণ আবার বলেছে, অত্যন্ত অপরাধীর মতো, শরীর খারাপের ওপর মা হয়তো বড় বেশি বিচলিত হয়ে পড়বেন, এই ভয়েই এখনো কিছু বলিনি। আমি জানি মাকে আমি শেষ পর্যন্ত বোঝাতে পারবো। একটা জ্বালাময় উত্তর মল্লিকার বুক থেকে কণ্ঠ পর্যন্ত উথলে উঠেছে। শুধু তোমার মাকে বোঝানোটাই কি এত বড়? আমার কি ঘর বাড়ি আত্মীয় সমাজ কিচ্ছু নেই? তোমার মার অনুগ্রহের ভিক্ষার ওপরই কি আমার জীবন নির্ভর করছে? মল্লিকা কিন্তু নিজেকে সংযত করেছে আবার, এবং সেখানেই বোধহয় জীবনের চরম ভুল করেছে। শশীভূষণ সেই জাতির মানুষ, নিজের মনকে নিজেই যারা সাহস করে চিনতে চায় না, তাদের পেতে হলে জোর করে আঘাত দিয়ে টেনে নিতে হয়। কি ক্ষতি ছিল সেদিন? আর একটু নির্লজ্জ হয়ে শশীভূষণের এই জড়তা ভেঙে চুরমার করে দিলে। সে জানে সেদিন চেষ্টা করলে
শশীভূষণকে সে আর ফিরে না যেতে দিতে পারত। শশীভূষণের নিজের কোনো প্রেরণা নেই, কিন্তু ইচ্ছে করলে সমস্ত বাধা, সমস্ত সংস্কারের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি মল্লিকাই তার মধ্যে সঞ্চারিত করে দিতে পারত। দেয়নি শুধু নারী সুলভ সংকোচ আর লজ্জায়, আর বুঝি একটু আহত অভিমানে। কি ভুলই সেদিন করেছে, কিন্তু সত্যিই ভুল করেছে কি? প্রকৃতি প্রশ্ন তার মনের সমস্ত দিগন্ত যেন একটা নতুন আলোয় উদ্ভাসিত করে দেয়। এই আত্মবিশ্বাসহীন, অসহায়, দুর্বল মানুষটির জন্য গত 5 বছর ধরে প্রতিটি মুহূর্তে সে নিঃশব্দে পুড়ে পুড়ে খাক হয়েছে। কিন্তু সত্যি একে জয় করে নিলে সে কি সুখী হতো? ভিজে সলতেই সারা জীবন ধরে আগুন ধরিয়ে রাখার ব্রত ক্রমশ একদিন দুর্বহ হয়ে উঠত নাকি? স্টোভটার আওয়াজটা বড্ড বিশ্রী শোনাচ্ছে। শশীভূষণের কথায় মল্লিকার চমক ভাঙল। অদ্ভুতভাবে হেসে বলে, ভয় হচ্ছে নাকি? কিন্তু বৌদি তো বললেন স্টোভ মোটেই খারাপ নয়। কেটলির জল ফুটে ওঠে, স্টোভের উপর উতলে পড়তেই বাসন কুসনে হুঁশ হয়। কেটলিটা নামিয়ে চায়ের পটে জল ঢেলে স্টোভ নিভিয়ে দেওয়ার জন্য চাবিটার দিকে হাত বাড়ায়, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় চাবি ঘোরানো আর হয় না। সত্যি কি স্টোভটা আজ হঠাৎ এই মুহূর্তে ফেটে যেতে পারে? ভাগ্যের সঙ্গে এবাজি খেলবার আর সাহস আছে কি? একদিন ছিল, সেদিন সত্যি এই স্টোভটা যে শেষ মুক্তির পথ বলে ঠিক করে রেখেছিল। কেউ কিচ্ছু জানবে না, কিচ্ছু বুঝবে না, কোনো অপবাদ কারোর গায়ে লাগবে না। সবাই জানবে শুধু একটা দুর্ঘটনা হলো। সেদিন অত বড় নিদারুণ সংকল্প তাকে করতে হয়েছিল শুধু এই মল্লিকার জন্য। ভাবতে এখন তার আশ্চর্য লাগে। মল্লিকাকে সে চোখে দেখেনি, আর একটা ছবি পর্যন্ত নয়, কিন্তু এ বাড়িতে প্রথম পদার্পণের সঙ্গে সঙ্গে শুভানুধ্যায়ীদের কল্যাণে ওই নামটি দিন রাত্রি বিষাক্ত করে তুলেছে। মল্লিকাকে সে কি না কল্পনা করেছে, সে কল্পনার সঙ্গে আজকের এই চাক্ষুষ পরিচয়ের এত তফাৎ হবে সে ভাবতেও পারেনি। মল্লিকাকে কুৎসি বলা চলে না, কিন্তু সে রূপও তার নেই যাতে পুরুষের মনে অনির্বাণ আগুন জ্বালিয়ে রাখতে পারে। লেখাপড়া শেখা আধুনিক মেয়ে বলে সাজসজ্জার একটা পরিচ্ছন্নতা আছে, কিন্তু সেই সঙ্গে বয়সের ছাপটাও একেবারে আর লুকোনো নেই। স্বামীর সঙ্গে একসঙ্গে কলেজে পড়তো, সুতরাং বয়স নেহাত কম হলো না। স্বামীর কাছে মল্লিকার নাম সে বিয়ের পর কোনোদিন শোনেনি, কিন্তু আর 5 জন হিতৈষী তো আছে সাবধান করবার, পরামর্শ দেবার। ফুলসজ্জে রাতেই তাকে সাজিয়ে গুছিয়ে ঘরে পাঠাবার আগে সব মেয়েদের উদ্দেশ্য করে এক ফান্দে সম্পর্কিয়া পৌঁঠা সেকেলে অভদ্র রসিকতা করে বলেছিলেন, ওরে সাজিয়ে তো দিলি, সঙ্গে একটা শিকলি দিয়েছিস তো, নইলে ও উড়ো পাখিকে বাঁধবি কি দিয়ে? প্রথমটা কিছু বুঝতে না পেরে শুধু রসিকতার ধরনে বাসন্তীর লজ্জায় লাল হয়ে উঠছিল, কিন্তু বোঝানোই যাদের আনন্দ তারা না বুঝিয়ে ছাড়বে কেন? একটু একটু করে কিছুই তার প্রায় শুনতে বাকি থাকেনি। স্বামীর মুখে একবার মল্লিকা নাম শুনলে সে বোধ হয় ততটা আহত হতো না।
যতটা হয়েছে তার আপাত নির্বিকার নীরবতায়। কতদিন বিছানায় স্বামীকে চুপ করে শুয়ে থাকতে দেখে তার বুকের ভিতরটা জ্বালা করে উঠেছে। হয়তো হয়তো কেন, নিশ্চয়ই স্বামী এখন মল্লিকার কথাই ভাবছেন। মল্লিকায় যদি তোমার দিনরাত্রি ধ্যান, তো আমায় বিয়ে করতে গেছিলে কেন? ইতরের মতো ঝগড়া করে কথা বলতে পারলে বুঝি খানিকটা বুকের জ্বালা কমতো। কিন্তু তার বদলে সে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেছে। শশীভূষণ খিল খোলার শব্দে একটু চমকে জিজ্ঞাসা করেছে, যাচ্ছ কোথায়? বাইরে, বারান্দায় যাচ্ছি। ব্যাস, আর কিছু বলবার দরকার হয়নি। হঠাৎ বারান্দায় যাবার কোনো কারণই আমি জানতে চান না। আর কোনো কৌতূহল নেই। বাসন্তীর মনে হয়েছে যে সে যদি বলতো গঙ্গায় ডুবে মরতে যাচ্ছে, তাহলেও স্বামী বোধহয় শুধু একটু ও বলে নিশ্চিত মনে চুপ করে থাকতেন। অসহ্য অসহ্য এই নির্বিকার ঔদাসীন্য। এর যে সুস্পষ্ট অপমানও ঢের ভালো ছিল। একদিন স্টোভের সামনে বসেই তাই তার মনে হয়েছে, কি ক্ষতি হয় সব একেবারে শেষ করে দিলে। শাশুড়ি তখনও বেঁচে। তাকে স্টোভ জ্বালিয়ে চা করতে দেখে খানিক আগেই তিনি সাবধান করে গেছেন, ও স্টোভটা তুমি কিন্তু আবার জ্বালতে গেলে বৌমা, ওটা খারাপ হয়ে গেছে বলে আমি কাউকে ছুতে দিইনি। দেখো বাপু, খেটে টেটে আবার একটা কেলেঙ্কারি না হয়। খেতে গিয়ে কেলেঙ্কারি? হ্যাঁ, এরকম দুর্ঘটনা খুব নতুন নয়। বাসন্তী প্রাণে পণে স্টোভটায় কাম দিয়েছে, কোনো দুর্ঘটনাই কিন্তু ঘটেনি। তারপর ধীরে ধীরে কবে থেকে যেসব বদলে গেছে বাসন্তী ঠিক স্মরণ করতে পারে না। কিন্তু ক্রমশই তার মনে হচ্ছে এই একান্ত অসহায় পরনির্ভর মানুষটি একা যে তার সাহায্য বিনা চলতে পারে না। নিজের অসুস্থ পর্যন্ত যার বাসন্তীর কাছে জেনে নিতে হয়। গভীর কোনো ভালোবাসা তার মনে চিরন্তন হয়ে আছে, এ কি বিশ্বাস করবার যোগ্য? তার মনের হৃদয়ের সমস্ত ব্যাপার আজ বাসন্তীর কাছে জলের মতো স্বচ্ছ। এমন কোনো আশ্চর্য গোপন স্থান তার কোথাও কি থাকতে পারে, যেখানে অত বড় ভালোবাসা ঈশ্বরকে গোপন করে রাখা যায়? কোনোদিন কোনো রঙিনের সুস্পষ্ট করে লেখা হয়নি। বাসন্তী গভীর বিশ্বাস যায়, সে রং অনেক আগেই
ধারণাই না সে করতে পারে। অনায়াসেই ভাবতে পারে এই নিদারুণ নাটকের পরিণাম সেই বুঝি মূল। বুঝি সে আশাতেই বহুদিনের নিরর্ধ বেদনার এই আত্মঘাতী বিস্ফোরণ। না না, এ মিথ্যে গৌরবের সুযোগ কিছুতেই মল্লিকাকে দেওয়া যায় না। শোভা নেভাবার জন্য বাসন্তীকে চাবিটাকে ঘোরাতেই হয়। হঠাৎ চাবিটা এত এঁটে গেলই বা কি করে? বাসন্তীর সমস্ত শক্তি দিয়েও সেটা ঘোরাতে পারে না। হঠাৎ ভয় পেয়ে তার মনে হয় শশীভূষণকে ডাকবে কিনা, কিন্তু না, সে বড় লজ্জার ব্যাপার। তাহলে মল্লিকার কাছে মান থাকে না। স্টোভটা কিন্তু সত্যি যেন উন্মাদের মতো হিংস্র গর্জন করছে। ওকে কোথাও সরে যাবার কথাও বাসন্তী ভাবতে পারে না। প্রাণপণ শক্তিতে সে চাবিটা খোলবার চেষ্টা করে। কিছুতেই আজ কোনো দুর্ঘটনা সে ঘটতে দেওয়া যায় না।